আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগে। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে আজকের আমাদের আলোচনা। আমাদের সাথে প্রি ম্যাচ অ্যানালাইসিসে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, আপনাকে আমন্ত্রণ জানানোর আগে বলতে চাই, বাংলাদেশ ফার্স্ট ম্যাচ হেরেছে। আপনার কাছে অবশ্যই খারাপ লাগার কথা, কিন্তু আপনার প্রেডিকশন কিন্তু ছিল। জি, এবার আপনার কাছে জানতে চাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং যেটা আমি বলছিলাম যে সেকেন্ড টেস্টে আয়ারল্যান্ড সেকেন্ড ইনিংসে যেভাবে পারফর্ম করেন, ইট ওয়াজ ওয়েক আপ কল ফর বাংলাদেশ। এবং আমার টেস্ট ম্যাচের এটা ক্যারি করেছে, জি। কার্টিস ক্যাম্পার টেস্ট ম্যাচ সেটআপে ছিলেন, উনি হোয়াইট বল ক্রিকেটেও এসেছেন। সো একটা মোমেন্টাম কিন্তু আয়ারল্যান্ড পেয়েছে লাস্ট ম্যাচ থেকে। তো এটাই আসলে তারা ক্যারি ফরওয়ার্ড করেছে। পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে তো আমি বলছিলাম আগের এপিসোডে যে তাদের প্ল্যানিংয়ে কিছু ঘাটতি রয়েছে, এক্সিকিউশনও তারা প্রপারলি করতে পারেনি। টিম ম্যানেজমেন্ট হয়তো যেভাবে এক্সপেক্ট করেছিল, এবং টিমের বাইরেও কিন্তু কিছু ইস্যুস ছিল। শামীম হোসেন পাটোয়ারির এক্সক্লুশন থেকে শুরু করে ক্যাপ্টেনের যে মতামত উনি দিয়েছেন, তো আমার মনে হয় ওভারঅল এটা টিমের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিতে পারে। তো সব মিলে আসলে দিনটা বাংলাদেশের ছিল না, এবং আয়ারল্যান্ড প্লেড আউট অফ দ্যার স্কিনস। আয়ারল্যান্ডের কাছ থেকে হয়তো এটাই সর্বোচ্চ পারফরমেন্স হতে পারে। তো ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। একটা বাজে দিন গেছে, আমার মনে হয় বাংলাদেশ ভালো মতো কামব্যাক করবে সেকেন্ড ম্যাচে। আমি একটু অফ দ্য রেকর্ডের কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আমরা যতদূর জানি বাংলাদেশ অনেক দিন ধরেই সার্কিট খেলছে, টি-20 খেলুক, ওয়ানডে খেলুক, টেস্ট খেলুক। তো আমার কাছে আমার খুব একটা কোশ্চেন জানতে মন চায় যে এই টাইপের মাঠের বাইরের জিনিস এতটা ইফেক্ট কেন পড়বে বাংলাদেশের টিমে? শামীম হোসেন পাটোয়ারি তার পারফরমেন্স হোক কিংবা কোনো না কোনো কারণে টিম থেকে বাদ পড়তেই পারেন, ক্যাপ্টেন কেন এখানে কথা বলতে যাবে মিডিয়াতে, কিংবা কেন তার স্টেটমেন্ট দিতে যাবে, এবং সেগুলো নিয়ে কেন টিমের উপর ইফেক্ট ফেলবে? জিনিসগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে আমি প্রফেশনাল, আমি ক্লেম করছি, কিন্তু আমি প্রফেশনাল না। এবং একটা যদি বলি, একটা প্লেয়ার 10-12 বছর খেলার পরে যদি এইটুকু ম্যাচুরিটি না আসে যে আমি আমার নির্বাচকের ব্যাপারে, আমি আমার টিমের ব্যাপারে কি বলছি এবং সেটা আমার টিমের উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই সম্পর্কে অ্যাটলিস্ট যে আমি ক্যাপ্টেন, আমার এই ব্যাপারগুলো ওয়াকিবহাল হওয়া উচিত। আপনার কাছে কি মনে হয়? দেখেন, এটা তো আসলে মাঠের ক্রিকেটেও প্রকাশ পাচ্ছে। আমি লাস্ট অনুষ্ঠানে বলছিলাম যে 180 রানের টার্গেট চেস করতে যে আমরা যেভাবে প্যানিক হয়েছি, টপ অর্ডার ব্যাটাররা যেভাবে উইকেট থ্রো করে এসেছেন, তো কাম অ্যান্ড কম্পোজার যে ইস্যুটা রয়েছে সেটা তো আসলে আমরা দেখতে পারি মাঠের ক্রিকেটেও। একই ঘটনা হয়তো মাঠের বাইরে হচ্ছে। জি, তো আমরা আসলে নিজেদের ধৈর্য ধরে যদি আসলে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারি, সেই ক্ষেত্রে আসলে দেশের ক্রিকেটের জন্যই ভালো। এছাড়া আসলে ধরেন টিমের ভেতরে কি ঘটছে এটা আমার আপনার জন্য বলাটাও খুব মুশকিল। শামীম হোসেন পাটোয়ারি টিমে থাকলো কি না থাকলো, এটা কিন্তু ফ্যান হিসেবে আমার একটা সে থাকতে পারে, আপনার একটা সে থাকতে পারে, কিন্তু দিন শেষে আমি কি চাই? আপনি শামীম হোসেন পাটোয়ারিকে নেন না আপনি মাহিদুল হোসেন অঙ্কলরে নেন, আমি দিন শেষে চাই যে বাংলাদেশ জিতুক। আমি কিন্তু টিমের 11 নিয়ে আমার বদার করার কিছু না, কিন্তু দিন শেষে আমি এটাই বদার হচ্ছি না। এখন ইস্যু একটা হতে পারে যে ধরেন বিষয়টা শুধু এমনও না যে শামীম হোসেন পাটোয়ারিকে রাখা হয়নি দেখে হয়তো লিটন দাস এই কথাটা বলেছেন, এমন না। কথা যেটা হতে পারে যে শামীম হোসেন পাটোয়ারিকে এক্সক্লুড করা হলো, তার প্রপার একটা এক্সপ্লেনেশন হয়তো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেনকে দেওয়া যেতে পারতো যে এইটা আমাদের প্ল্যান, এই জন্য রাখা হয়নি, সো শামীম হোসেন পাটোয়ারিকে এক্সক্লুড করা হয়েছে। আমরা তো বাঙালি, অনেক জায়গায় তো আমরা কাজ করছি, তো আমাদের মধ্যে কিন্তু এই অ্যাটিটিউডটা রয়েছে যে যেহেতু আমার হাতে ক্ষমতা রয়েছে তাকে রাখবো না, ক্যাপ্টেনের কিছু করার এখানে ক্ষমতা নেই, তাকে জানালাম না। এই যে ডিসঅনার করার একটা ইস্যুটা, আমার মনে হয় এই জায়গা থেকে লিটন দাস কথাটা বলেছেন যে রাখা না রাখা এটা তো সিলেকশন কমিটির ডিসিশন, তাই না, যে একটা প্লেয়ার থাকবে বা থাকবে না। বাট যেহেতু ক্যাপ্টেন, উনি মাঠে টিমকে লিড করবে, তো তার কাছে একটা ব্রিফ খেলে যেতে পারতো যে এই প্লেয়ারকে কেন রাখা হচ্ছে। ধরেন জাকের আলী অনেক, উনিও তো পারফর্ম করেন, তাকে তো রাখা হয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন কি ডিজাস্টার রিসেন্ট পারফরম্যান্স, যতগুলো টুর্নামেন্টে বলি না সেম পারফরম্যান্স। হ্যাঁ, তো এদের দুজনকে কেন রাখা হলো, শামীম হোসেন পাটোয়ারিকে কেন রাখা হয় না? হয়তো লিটন দাসের প্রেফারেন্স থাকতে পারে যে বিং এ লেফট হ্যান্ডার, আপনার মিডল অর্ডারে একটু ভ্যারিয়েশন আসতো, বা নানা কারণে হতে পারে যে তার প্রেফারেন্স শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে থাকতে পারে। তো আমার মনে হয় এক্সপ্লেনেশনটা যদি আসতো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তাহলে হয়তো এভাবে উনি রিঅ্যাক্ট করতেন না।
বাট আমার এইখানে একটা ছোট্ট সে আছে। আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমার কাছে মনে হয়েছে এটা ডিসঅনার হতে পারে, তো আমি এটা মিডিয়াতে না বলে আমি হয়তো যাদের সঙ্গে কথা বলছি তাদের সঙ্গে সর্ট আউট করতে পারতাম। অবশ্যই করা যেত, এটা জোনেও ঠিক করেছেন আমি বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে অফ দ্য ফিল্ড এই ঘটনাটাই ঘটেছে এবং এটা টিমের উপরও কিছু না কিছু ভাবে প্রভাব ফেলেছে। আপনি দেখেন যে আফগানিস্তানের সাথে আমরা লাস্ট যে ওডিআই সিরিজটা হারলাম দেশের মাঠে, তামিম ইকবালের ক্যাপ্টেন্সি ইস্যুটা নিয়ে কিন্তু খুব টালমাটাল অবস্থা ছিল, প্রথম দুটো ম্যাচ আমরা দাঁড়াতে পারিনি। ওয়ান্স ইট গট সর্টেড, থার্ড ম্যাচে কিন্তু আমরা ভালো পারফর্ম করেছি। সো আমি খুব চাইবো যে এই আবহটা যেন দ্বিতীয় ম্যাচ পর্যন্ত ড্রেসিং রুমে না টিকে, তাহলে কিন্তু আসলে একটা লজ্জার মানে পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে পারে আর কি। আমরা গত ম্যাচে আপনি প্রেডিকশন করছিলেন কি টিম খেলতে পারে, কি হতে পারে, সো আপনার কাছে যদি জানতে চাই যে 11-এ আপনি কি কোনো চেঞ্জ চাচ্ছেন? আমি খুব বেশি চপ এন্ড চেঞ্জের পক্ষপাতী নই, যেহেতু আয়ারল্যান্ডের ক্ষেত্রে আমি আগে আসি, তারা দুর্দান্ত খেলেছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইনজুরি যদি কোনো ইস্যু না থাকে তাহলে আয়ারল্যান্ড হয়তো সেম টিমে খেলাতে পারে। এখন বেন হোয়াইট তাদের একজন লিগই রয়েছেন, বেন হোয়াইটকে তারা কার জায়গায় অ্যাকুমুলেট করাতে পারে এটা হয়তো তারা একটু ভাবনা চিন্তা করে দেখতে পারেন। বাট একমাত্র স্পিনার যিনি রয়েছেন স্পেশালিস্ট হামফ্রেস, উনি যেহেতু 4 উইকেট পেয়েছেন লাস্ট ম্যাচে 13 রান দিয়ে মাত্র, তো ওনার জায়গায় বেন হোয়াইটকে তারা রিস্ক করবেন কিনা সিরিজটা নিশ্চিত হওয়ার আগে আমার মনে হচ্ছে না। সো মোস্ট প্রবাবলি আয়ারল্যান্ড আনচেঞ্জড টিম নিয়েই যাবে। বাংলাদেশের ক্ষেত্রে এখন কি বলবো, যে সাইফুদ্দিনকে খেলানোর কথা বা গুঞ্জন আমরা শুনছিলাম, তো নির্বাচকই বলছিলেন যে আমরা সাথে তাকে খেলাতে চাই। এবং শরীফুল ইসলাম যেহেতু খরচে ছিলেন, তাহলে তানজিম হাসান সাকিবকে ওপেনিং এ বোলিং এ দিয়ে যে রোলটা শরীফুল ইসলাম প্লে করেছিলেন ওপেনিং এ বল করার, সেটা তাহলে তানজিম হাসান সাকিবকে টেক ওভার করানো হলো। তাহলে সাইফুদ্দিন মিড ওভার্স এবং ডেথ ওভার্সে অ্যালং উইথ মোস্তাফিজুর রহমান বোলিংটা করলেন আর কি। তো এই কাজটা বাংলাদেশ হয়তো করে দেখতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কখনোই খুব বেশি চেঞ্জের পক্ষপাতী নই। ব্যাটিং লাইনআপটা অ্যাজ ইট ইজ যেটা খেলেছে ফার্স্ট ম্যাচে সেটাই পারসিস্ট করা উচিত। আমাদের কিন্তু শেখ মেহেদিও টিমে আছেন, ওনাকেও হয়তো আমরা দেখা যেতে পারে। আপনার কাছে মনে হচ্ছে সাইফুদ্দিন কি আসতে পারে? দেখেন আয়ারল্যান্ডের টিমে ডানহাতি ব্যাটারের আধিক্য বেশি, সেক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে হয়তো নাসুম আহমেদকে টিম ম্যানেজমেন্ট প্রেফার করছে। এবং আমাদের এই দেশীয় ক্রিকেট কালচারে কিন্তু এই যে ম্যাচ আপ ইস্যুস গুলো খুব বেশি ম্যাটার করে, তো সেই দিক থেকে মনে হচ্ছে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান থাকলে আমার অফ স্পিনার করাতে হবে, এই জিনিসগুলো খুব মানে। আমি এখন একটা কাজ হতে পারে যে সাইফুদ্দিনকে না খেলেও শেখ মেহেদিকে খেলানো যেতে পারে, দুইজন ফাস্ট বোলার নিয়ে, এটা একটা অপশন হতে পারে। আমরা একবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই ম্যাচের প্রেডিকশন আপনার কাছে কি মনে হচ্ছে, কিংবা কি ফ্যাক্টর কাদেরকে দেখছেন? বাংলাদেশ যদি আগে বোলিং করে বাংলাদেশের ম্যাচ যাওয়ার সম্ভাবনা 90%, কিন্তু আয়ারল্যান্ড যদি চেস করে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সিরিজ হারটা দ্বিতীয় টি20তেই হতে পারে। এটাই বিষয়। সেক্ষেত্রে কি ফ্যাক্টর দুই দলের আপনি কাদেরকে দেখছেন? আয়ারল্যান্ডের ক্ষেত্রে কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেল মিডল ওভারে তাদের কাছ থেকে আমি বড় ইনিংস আশা করছি। কজ প্রথম টি20তে পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর খুব দুর্দান্ত ইনিংস খেলে ফেলেছেন। সো তাহলে মিডল অর্ডারে বাকি থাকেন কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল আর লরকান টাকার, তো তারা হয়তো টেক ওভার করবেন আর কি ওই জায়গা থেকে। বাংলাদেশের ক্ষেত্রে আসলে সবারই তো আসলে পারফর্ম করা বাকি, কেউ তো প্রথম দিনে সামর্থ্য মেলে ধরতে পারেন। আপনি নিশ্চিত থাকেন তৌহিদের পরের 2 ম্যাচে রান পাচ্ছেন না, এভাবে বলা ঠিক না, বাট এরকমই ঘটনা ঘটে আসছে। সো টপ অফ দি অর্ডার ইদার তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমনের কাছ থেকে আমি একটা খুব দুর্দান্ত সূচনা চাচ্ছি, এবং ইটস হাই টাইম ফর সাইফ হাসান। আমার মনে হয় যে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খুব বেশি রান পাননি, প্রথম ম্যাচে উনি যেভাবে আউট হয়েছেন ইনকামিং ডেলিভারিতে, এটা আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগেনি। সো হি হ্যাজ এ পয়েন্ট টু প্রুভ, দেখা যাক আর কি হয়। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রি ম্যাচ অ্যানালাইসিস। পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দর্শক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।